আসসালামু আলাইকুম ভিউয়ার্স। অতি সম্প্রতি ঘটে যাওয়া বাংলাদেশে যে রক্তাক্ত যে বিদ্রোহ হয়ে গেল দেশে, যে বিদ্রোহের মধ্যে দিয়ে রাষ্ট্রে বাংলাদেশে একটি নতুন সরকারের আহ, আবির্ভাব ঘটেছে। আমাদের একটা রিজিম চেঞ্জ হয়েছে, তা নিয়ে আমরা আলোকপাত করব যে আমাদের সামাজিক অর্থনৈতিক কোন কোন বিষয়গুলো ক্যাটালাইস্ট হিসেবে কাজ করেছে বর্তমানে সংগঠিত রিসেন্টলি ঘটে যাওয়া সংগঠিত বিদ্রোহে, গণবিদ্রোহ, গণ সেনা সব কিছুই বলতে পারি। এখানে সেনা এবং জনতা এবং সেনা একাকার হয়ে যে বিদ্রোহ সংগঠিত হয়েছে বাংলাদেশে, এর পিছনে অনেকগুলো কারণ ছিল। এর মধ্যে অন্যতম আমি বলবো বৈষম্য, যেটা এই বিদ্রোহের মূল বিষয় ছিল। সামাজিক বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য যা করে করে খাচ্ছিল এই সমাজটাকে, ছাত্রদের মন মস্তিষ্কে। ছাত্ররা এদের পিছুটান থাকে না এই কারণে যে এরা বেশিরভাগ ছাত্রই, অধিকাংশ ছাত্রই সাধারণত বিবাহিত হয় না। আবার এদের সামনেও যেহেতু এদের পরিবারের ব্যাপক রেসপন্সিবিলিটি থাকে না, এদের বিশেষ কোনো ঝুঁকি থাকে না জীবনের সামনে এবং পিছনে, এদের খুব একটা ঝুঁকি থাকে না। এরপরেও তারা অনেকটাই অন্ধকারের মধ্যে ছিল, অনেকটা তাদের ফিউচার দেখছিল না তারা কোনোভাবেই। আর প্রক্ষান্তরে যারাই ফ্যামিলি ম্যান, যারা পরিবার চালাচ্ছেন অথবা তাদের সামাজিক কর্মকাণ্ড চালাচ্ছেন, সামাজিক দায়িত্ববোধ আছে, সামাজিক দায়িত্ব আছে, তারা কোনোভাবেই প্রুফ করতে পারছিলেন না। তারা অনেকেই আত্মহত্যা করছিলেন, অনেকের অনেক সাময়িক বঞ্চনা থেকে বিভিন্নভাবে মানুষ নিজেকে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছিলেন, অনেকে নেশাগ্রস্ত হয়ে গেছেন, অনেকে আত্মহত্যা করেছেন। এর পিছনে কারণগুলো হলো, আমাদের রাষ্ট্র বলছিল সব কিছু ঠিক আছে। যখন চরম দুর্নীতিগ্রস্ত যখন একটা রাষ্ট্র যে যার মতো করে যেভাবে পারছিল রাষ্ট্রীয় অর্থ সম্পদকে কুক্ষিগত করছিল, এতে করে সমাজের রাষ্ট্রের যতগুলো অর্থনৈতিক কাঠামো ছিল, রাষ্ট্রের তৃণমূল পর্যায়ে কোনোভাবেই রাষ্ট্রীয় অর্থনীতি আসতে পারছিল না। এর মধ্যে চলছিল ব্যাপক ইনফ্লেশন, মানুষের ভোগ্যপণ্যের, নিত্য প্রয়োজনীয় যে সকল উপাদানগুলো আছে, কমোডিটিস, অ্যাকোমোডেশন, সব কিছুরই ইনফ্লেশন হচ্ছিল। সব কিছুরই আপনার মানুষের লিভিং স্ট্যান্ডার্ড কস্ট সেটা অনেক বেড়ে যাচ্ছিল, যেটা কোনোভাবেই অ্যাফোর্ডেবল হচ্ছিল না মানুষের জন্য। এমন অবস্থায় আমাদের ছাত্র সমাজ ওরা দেখছিল যে এই পরিস্থিতিতে একটা রাষ্ট্রের শুধুমাত্র যারা রাষ্ট্রের প্রশাসন, রাষ্ট্রের শাসক গোষ্ঠীর খুব আশেপাশে যারা থাকে, তারা হয়তো কোনোভাবে নয়, তারা খুব ভালোভাবেই রাষ্ট্রে অর্থনীতিকে তাদের নিয়ন্ত্রণে নিতে পারবে। প্রক্ষান্তরে দেখা যাচ্ছে যারা সাধারণ ফ্যামিলি থেকে উঠে আসা ছাত্র, সাধারণ জনগণ, তারা কোনোভাবেই অর্থনীতির এই গোলকধাঁধা থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবে না, এমনটা আশঙ্কা মানুষের মধ্যে বারবার করে সক্রিয় হচ্ছিল। এমনটা যখনই এরই মধ্যে যখন আবার কোটা ব্যবস্থা, যেটা এক প্রকার জোরপূর্বক মানুষের উপর একটা চাপিয়ে দেওয়া ব্যবস্থা, যেটা ছাত্রদের মধ্যে আশঙ্কা জাগছিল যে সে যতটুকু কাজ পাওয়ার সুযোগ আছে সেটার উপরে অন্য কেউ হস্তক্ষেপ করছে, লিগ্যালি আইনগতভাবে হস্তক্ষেপ করছে, যেটা রাজনৈতিকও বটে। তো এই জিনিসগুলো ছাত্রদেরকে ব্যাপকভাবে অসন্তোষের মধ্যে ফেলে দেয় এবং তারা আস্তে আস্তে বিক্ষুব্ধ হয়ে ওঠে, যা রাষ্ট্রের সাথে এক ধরনের প্রাথমিকভাবে এক ধরনের মৌখিক অল্টারকেশনে আসে, পরে যেটা সাংঘর্ষিক রূপ নেয় এবং যেটা রক্তপাত ঘটায়, যা ব্যাপকতর আকার ধারণ করে এবং পরবর্তীতে যেটা বিদ্রোহের রূপ নেয়। তো
আমাদের সমাজে এখনও যা চলছে, যারা ধরেন বিত্তশালী আছেন, যারা বাড়ির মালিক আছেন, যারা দোকানের মালিক আছেন, মার্কেটের মালিক আছেন, তারা কোনো কিছুতেই পরোয়া করছিল না, তারা কোনোভাবেই মানুষের সমস্যাগুলোকে দেখছিল না। যারা উদ্যোক্তা, যারা ব্যবসায়ী, তাদের যে অর্থনৈতিক সমস্যাগুলো হচ্ছিল, আপনার যে লকডাউন, কোভিড লকডাউন রিলেটেড যে সমস্যাগুলো মানুষের হচ্ছিল, দীর্ঘ ২৬ মাসে মানুষ অর্থনৈতিকভাবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সেই জিনিসগুলোকেও যেখানে বাড়ি মালিক, দোকান মালিকরা কোনোভাবেই কনসিডার করছিল না। তারা বলছিল যে আমাদের উপর তো হোল্ডিং ট্যাক্স ইম্পোজ হচ্ছে, আমরা তো অনেক ব্যাপক হারে হোল্ডিং ট্যাক্স দিতে হচ্ছে, অথবা আমাদেরকে তো কেউ ছাড় দিচ্ছে না, রাষ্ট্র আমাদেরকে ছাড় দিচ্ছে না, কর, ট্যাক্স, ভ্যাট এরা আমাদের ছাড় দিচ্ছে না, আমরা কিভাবে আমাদের টেনেন্ট যারা, আমাদের ভাড়াটিয়া যারা, তাদেরকে আমরা কিভাবে ছাড় দিব। তো এমনটা অবস্থায় কোনোভাবেই কেউ কাউকে ছাড় দিতে পারছিল না। এই সিচুয়েশানে আপনার মানুষ যত কষ্টই হোক, মানুষ শুধু জর্জরিত হচ্ছিল, মানুষের কষ্টার্জিত সম্পদটুকু হারাতে 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 মানুষ জিরো হয়ে যাচ্ছিল। বাংলাদেশের ব্যাপক অনেক ভালো অর্থনীতিবিদ যারা, তারা ব্যাপারগুলো লিখছিলেন যে মানুষ তাদের সঞ্চয় ভেঙে খাচ্ছে, অনেক কিছুই লিখছিলেন, কিন্তু কোনোভাবেই কোনো অংশ ব্যাপারগুলোকে স্বীকার করছিল না, এবং এতে কেউ কাউকে ছাড় দিতে চাচ্ছিল না। যা পরবর্তীতে মানুষ ব্যাপকভাবে নিষ্পেষিত হতে হতে, মানুষ তার বাবা দেখছিল তার সন্তান খেতে পাচ্ছে না, মা দেখছিল তার সন্তান খেতে পারছিল না, এইভাবে মানুষ সামাজিক পারিবারিক বঞ্চনায় বঞ্চিত হতে 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 যেটা আজকে ছাত্রদের এই রোষে রূপ নেয়। তো কেউই কাউকে ছাড় দিতে চাচ্ছিল না। প্রক্ষান্তরে যা করছিল সেটা হলো যে আমাদেরকে উপর থেকে যেভাবে করে, ওরা অনেককে এভাবে বলতে শুনেছি যে আমাদেরকে রাষ্ট্র জুলুম করছে, আমরা মানুষকে জুলুম করতে বাধ্য হচ্ছি, আমাদেরকে রাষ্ট্র চাপ দিচ্ছে, প্রেশার দিচ্ছে, আমরা আমাদের অধীনে যারা আছে তাদেরকে আমরা চাপ দিতে বাধ্য হচ্ছি। তো এটা করতে 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 সবাই বলছিল যে আসলে সব কিছুই ঠিক আছে, কই কেউ তো কোনো প্রতিবাদ করছে না, কোনো সমস্যা তো হচ্ছে না। কিন্তু ব্যাপারটা হলো যে সবগুলো ক্ষোভ আস্তে আস্তে দানা বাঁধছিল, সবগুলো দানা বেঁধে একসাথে যখন রূপ নিল, তা কি হলো তা আমরা তো রিসেন্টলি দেখতে পেয়েছি। 15ই জুলাই থেকে 5ই অগাস্ট পর্যন্ত বাংলাদেশে সংগঠিত যে বিদ্রোহ, সেটাতে আমরা সুস্পষ্ট দেখতে পেয়েছি যে মানুষের মধ্যে ক্ষোভ, ক্রোধ কী পরিমাণ প্রবল হয়ে উঠছিল। আস্তে আস্তে তা প্রকাশ পেয়েছে রিসেন্ট যে 21 দিনে বাংলাদেশে সংগঠিত যে বিদ্রোহ হয়, এটাতে আমরা সবাই বুঝতে পেরেছি। তো আসলেই সমাজে যখন সহনশীলতা নষ্ট হয়, সমাজে যখন কোনো মানুষ কোনো দিক থেকে কোনো ছাড় পায় না, তখন সমাজটা এমনই বিক্ষুব্ধ হয়ে ওঠে। আর একটা রাষ্ট্রের কাজ হলো, একটা মানুষ সর্বাত্মক চেষ্টা করবে সততার মধ্যে থেকে, এর পরেও যদি সে কোনোভাবেই কোনো কিছু করতে সক্ষম না হয়, রাষ্ট্র সেখানে পৃষ্ঠপোষকতা করবে। এটিই রাষ্ট্রের কাজ, এটি রাষ্ট্র জনকল্যাণমূলক একটি রাষ্ট্র তাই করবে। প্রক্ষান্তরে রাষ্ট্র যদি আবার রাষ্ট্রকেও যদি পৃথিবীর বাইরে থেকে কেউ চাপ দিতে থাকে, আবার রাষ্ট্র যদি জনগণকে চাপ দেয়, এবং জনগণ যদি রাষ্ট্রের ভিতরে থাকা যে সকল কাঠামোগুলো, স্পেশালি আমাদের আপনার রিয়েল এস্টেট সেক্টর, আমাদের যে সকল সেক্টরগুলোতে, স্পেশালি আমাদের রিয়েল এস্টেট সেক্টরে মানুষ যারা বসবাস করেন, শহরগুলোতে যারা বসবাস করছেন, প্রেশারের উপর প্রেশার যখন মানুষের উপর পড়তে থাকে, তখন সমাজটা এভাবে বিক্ষুব্ধ হয়ে ওঠে, এখন সেটা পরিপূর্ণ বিরোধে, পরিপূর্ণ বিদ্রোহের রূপ নেয়, রিভলিউশনের রূপ নেয়। আসলে তখন আর, যখন এটা একটা বিক্ষিপ্ত নয়, যখন এই ধরনের সার্বিক একটা বিদ্রোহ সৃষ্টি হয়ে যায়, তখন ন্যায় অন্যায় ভালো মন্দ অনেক কিছুই বিচার করার সুযোগ থাকে না। কে ভালো ছিল, কে খারাপ ছিল, ব্যক্তিকে তখন আর চিহ্নিত করার সুযোগ থাকে না। তখন এটা একটা সার্বিক রূপ নিয়ে নেয়, এবং সবাই একটা সিস্টেমের পরিবর্তন চায়। তো আমাদেরকে বুঝতে হবে যে উপর থেকে আমার উপর চাপ আসছে, এই জন্য আমি আরেকজনকে চাপ দিব, আরেকজনকে চাপ দিব, এতে করে যে সব কিছু সেরে যাবে, সব কিছু চলতে থাকবে, ব্যাপারটা ঠিক নয়। পৃথিবীর কোথাও এমনটা প্রেশারের মুখে ওই রাষ্ট্র টিকে থাকেনি। সাম্প্রতিক সময় পৃথিবীতে প্রায় 50-এর কাছাকাছি, গত 1-2 বছরে পৃথিবীতে প্রায় 50টার মতো রাষ্ট্রের আপনার রিজিম চেঞ্জ হয়ে গেছে। এই সিচুয়েশনকে কেন্দ্র করে সব রাষ্ট্রগুলোতেই চাপ সৃষ্টি হচ্ছিল,
আপনার রাষ্ট্র চাপ দিচ্ছিল, আপনার তাদের প্রাইভেট সেক্টরগুলো চাপ দিচ্ছিল, আপনার ওদের অধীনে থাকা যে সকল কর্মচারীবৃন্দ আছেন রাষ্ট্রের ভিতরে, যারা বুর্জুয়া যারা, অথবা আপনার যাদেরকে আমরা আমাদের মিডল ক্লাস বলি, যারা চাকরিজীবী, তারা অথবা যারা ছোটোখাটো বিজনেস করেন, এসএমই বিজনেস করেন, মিডিয়াম এন্টারপ্রাইজ যেগুলো, এখানে যারা বিজনেস করছেন তারা চাপের শিকার হচ্ছিল তাদের উপর এই পর্যায় থেকে। এবং এই চাপগুলো একসাথে সবগুলো চাপ একত্রিত হয়ে এই বিদ্রোহের রূপ নিয়েছে। এইটা যতবার হবে ততবারই হবে। এইটা যদি আবারও কোনো চাপ সৃষ্টি হয়, ঠিক সেমটা আবার হয়ে যাবে। এটা কেউ সংগঠিত করতে হবে না, এটা কোনো দল মত সংগঠিত করতে হয় না, এটা মানুষের মধ্যে থেকেই হয়ে যায়। আপনার পপুলেশনের ভিতর থেকে এটা বারবার করে সৃষ্টি হয়ে যাবে। তো আমাদেরকে এমন একটা সলিউশনে আসতে হবে, মানুষকে সহনশীল হতে হবে, মানুষকে কেটে ওঠার সুযোগ দিতে হবে, রাষ্ট্র দিতে হবে, ব্যক্তি দিতে হবে। যদি না দেই তাহলে আমরা বারবার করে কিন্তু এই সমস্যাগুলো আমাদের দেশে ঘটতে থাকবে। পৃথিবীর সব অঞ্চলেই ঘটছে এটা। এক পর্যায়ে কোনো রাষ্ট্রে এটা গৃহযুদ্ধের রূপ নিচ্ছে। তো আমরা চাই না আমাদের রাষ্ট্রে ওই ধরনের গৃহযুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হোক। সবাই ভালো থাকুক, সবাই সমৃদ্ধির অর্জনের সুযোগ থাকুক। তো ধন্যবাদ, ইনশাআল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।